ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। দীর্ঘ 6314 দিনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রথমে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে 17 বছর পর প্রথম লক্ষ লক্ষ নেতাকর্মীকে সামনে রেখে এক জোরালো বক্তব্য রাখেন, যেখানে তিনি দেশের মানুষের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে বলে জানান। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে পাহাড় ও সমতলের পাশাপাশি সকল ধর্মের ও রাজনৈতিক দলের অনুসারীদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি শহীদ শরীফ ওসমান হাদির অবদানের কথা স্মরণ করে যে কোনো উস্কানির মুখে দেশবাসীকে ধীর ও শান্ত থাকার আহ্বান জানান। তার এই বক্তব্য ও প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। বিভিন্ন পরিসংখ্যান বলছে তারেক রহমানের এই প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে বিএনপিকে সরকার গঠনে অনেকটা এগিয়ে রেখেছে। তবে সেই পথ এখনো নিষ্কণ্টক নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশের টালমাটাল অবস্থার মধ্যে রাজনীতিতে এখনো যতটুকু বিভাজন রয়েছে তাতে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা তার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট রেজিম ও তাদের বিচার প্রক্রিয়া এবং সর্বোপরি সংস্কার তার জন্য আরও বড় চ্যালেঞ্জ। আগামী দিনের এসব চ্যালেঞ্জের সম্ভাবনাকে কাজে লাগাতে তারেক রহমান নিজেকে কতটা তৈরি করতে পেরেছেন, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, 6314 দিন পর বাংলাদেশে এসছেন জনাব তারেক রহমান, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে সারাদিন তিনি যখন আসলে বাংলাদেশের পথে ছিলেন সেই সময় তিনি বেশ কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন। একটি স্ট্যাটাসের যে তিনি শিরোনাম দিয়েছেন সেই শিরোনামটি ঘিরেই আমি আপনাকে প্রশ্নটা করতে চাই। একটি স্ট্যাটাস তিনি শিরোনাম দিয়েছেন ফেরা, অর্থাৎ এই যে আসলে তার দেশে ফেরা, ঘরে ফেরা, মায়ের কাছে ফেরা, বিএনপির নেতাকর্মীদের কাছে ফেরা, সেই ফেরা আসলে কি বার্তা দিল আজকে আমাদের? আপনার সাথে একমত যে আজকে যতগুলো স্ট্যাটাস আমরা ওনার দেখেছি তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সিম্পল বাট ভেরি ক্লিয়ার স্ট্যাটাস এটা। আমার মনে হয় তিনটি কারণে খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে গোষ্ঠীটি 1/11-এর পরে তাকে অসুস্থ করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে এবং একই সাথে তার রাজনৈতিক ক্যারিয়ারকে কলুষিত করার জন্য নানান মামলা, দুর্নীতির অভিযোগ এগুলো দিয়ে নির্বাসনে পাঠিয়েছিল এবং তারা ধরে নিয়েছিল যে হয়তোবা তারেক রহমান এবং একই সাথে জিয়া পরিবারের যে রাজনৈতিক সম্ভাবনা তার একটা ইতি ঘটবে। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে উনি বাইরের থেকে যেভাবে দল পরিচালনা করেছেন সেটিও তার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, যে দলকে নেতৃত্ব দেওয়া, সুগঠিত রাখা। অবশ্যই অনলাইনে আমরা একটা ডিবেট চলছে, দেখছি যে ফ্যাসিলিটিজ এখন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ফ্যাসিলিটি, সেটার কারণে হয়তোবা উনি পেরেছেন। আমরা খোমেনির ওই রেকর্ডারের কথা শুনি বা আমরা বেনজির ভুট্টোর এক্সাইলের বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি সেটাও যেমন দেখি, কিন্তু উনি এটা একটা আমি বলবো যে ওনার ক্যারিশমা ছিল যে বিএনপি কোনোভাবেই ভাঙতে পারেনি। আওয়ামী লীগ সরকার নানানভাবে প্রচেষ্টা করেছে কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি। আর তৃতীয় হচ্ছে যে উনি সফল হয়ে ফিরছেন। সো এই তিন কারণে আমি এটা গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্স এটা দেখি। সফলে এই কারণে যে অবশ্যই জুলাই আন্দোলন সকলের আন্দোলন ছিল, আমি ছাত্রদের যে ক্রেডিট সেটা তাদেরকে দিতে চাই, বাট পেছনের মানুষ হিসাবে উনি যেমন কাজ করেছেন তেমনি একটা পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দেওয়া এবং সমন্বয়ের কাজটা উনি করেছেন এবং এখন উনি ফিরছেন। কিন্তু যখন উনি ফিরছেন তখন যে চ্যালেঞ্জগুলো আপনি দেখাচ্ছিলেন, যে একদিকে যেমন উৎসাহ উদ্দীপনা আছে, কিন্তু ফিরে এসেও ওই চ্যালেঞ্জগুলো কিন্তু আলিঙ্গন ওনাকে করতে হবে। সো তিনটা কারণে আমি সিগনিফিকেন্স হিসেবে দেখি। আবার ফেরার চ্যালেঞ্জগুলো সামনে কীভাবে উনি ডিল করবেন সেটাও একটা বড় বিষয়। বাট ট্রুলি ওই স্ট্যাটাসটা আজকে আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল মনে হচ্ছে। এবং যে কথা আমরা বলছিলাম আসলে আপনিও চ্যালেঞ্জের কথা বলছেন, এবং অর্থাৎ সামনের দিনগুলো নিশ্চয়ই জনাব তারেক রহমানের জন্য নিষ্কণ্টক নয়। একটা উদাহরণ আমি দেই আপনাকে। এটা জিয়া পরিবারের একটা ট্রেডিশন যে জাতি যখন ক্রাইসিস পড়েছে 75-এর 7ই নভেম্বর আমরা বলি, এবং তখন যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং আমাদের যে স্বাধীনতার স্বপ্ন ছিল সেটা অনেকটাই পূরণ হয়নি। বাসন্তীকে যেমন জাল দিয়ে নর্যাদি নিবারণ করতে হয়েছে, একজন শাসক নিজের কম্বল নিয়ে যেমন তার
ওপিনিয়ন দিয়েছেন। একইভাবে আমরা যে দুর্ভিক্ষ দেখেছি, যে সন্ত্রাস দেখেছি, আসলে স্বাধীনতার যে আমাদের উদ্দেশ্য ছিল সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। এবং ঠিকই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে রাষ্ট্র গঠনের মূল কাজটা শুরু করেছিলেন। 90 এসে তারেক রহমানের মা উনিও কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং একটা সঠিক পদ্ধতির নির্বাচন, যেটাকে আমরা বলি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা প্রণয়ন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং জাতি কিন্তু একটা সংকট থেকে উত্তরণের দিকে গেছে। এবারও আপনি দেখেন, জুলাইয়ের পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, স্থিতিশীল একটা সহজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ট্রান্সফরমেশন বা সমাজের যে বিভক্তি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ঠিক সফল কাম হয়নি। আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে বিভক্তি বেড়েছে। আমরা মজলুম জনতার নামে অনেক গোষ্ঠীকে দেখছি, একটা গোষ্ঠী নিরলসভাবে আমাদের সংস্কৃতি, আমাদের যে মডারেট স্টেট অ্যাটিটিউড, সেটার দিকে আঘাত করছে। সব কিছু মিলে কিন্তু এখন আবার একটা স্টেট ক্রাইসিসে। সো এই জন্য আমি মনে করি যে উনি, আপনি যে আশঙ্কাটার কথা বলছেন যে সেটা পারবে কিনা, ওনার বাবা করে দেখিয়েছেন, মাও করেছেন। আমি আশা করি যে এই যে রাজস্বিক আজকে ওনার প্রত্যাবর্তন হলো, সেটিও অবশ্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এবং আমার ধারণা যে পারিবারিক সিলসিলার সাথে ওনার যোগ হয়েছে ওয়েস্টার্ন ডেমোক্রেসির আইডিয়া, ইকোনমিক ডেভেলপমেন্টের আইডিয়া, ইন্টারন্যাশনাল রিলেশনসের আইডিয়া, সব কিছু মিলে সেটা সম্ভব, যেটা উনি আজকে নিজেও বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু সেখানে ঐক্যের জায়গাটা গুরুত্বপূর্ণ। সবাই আসলে তার সাথে কতখানি আছেন সেই প্রশ্নের সবাইকে জায়গাটি নিতে তিনি হবে। বলেছেন। মুজিবুর রহমান মঞ্জু, আজকে আসলে যে রাজস্বিক অভিবাদন তাকে দেওয়া হয়েছে সেটি আমরা সবাই দেখেছি, এবং 17 বছর পর তিনি যখন খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেছেন, মাটিকে ছুঁয়ে দেখেছেন, সেই অনুভূতিটা নিঃসন্দেহে বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে তাদের মনে একরকম নতুন এক ধরনের আবেগের তাড়না করেছে। কিন্তু সেই জায়গাটিতেই আমি যদি বলি, 300 ফিটের যেই আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে সেই লাখ লাখ জনস্রোতের সামনে মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন মার্টিন লুথার কিং এর কথার সাথে মিলিয়ে বলেন আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যানটা আসলে কতখানি আমরা বাস্তবায়ন করতে পারবো? এখনকার বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই কথাটি বলেছেন, সেই পরিস্থিতি আমাদেরকে কি দেখাচ্ছে? ধন্যবাদ। দেখেন, ওনার কাছ থেকে তো একটা প্ল্যানই মানুষ জানতে চায়। কারণ বিএনপির লোকেরা কি চায়? বিএনপির লোকেরা ওনাকে এতদিন ভার্চুয়ালি পেয়েছে, এখন কাছে পেয়েছে, এটা তাদের একটা বড় অর্জন। পারিবারিকভাবে ওনার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা আজকে আমি একটা ভিডিও দেখলাম, সে বলছে যে দেশে আয়, মানে এইভাবে কথা বলছে তারেক রহমানকে, মানে কত খারাপভাবে, সাহস থাকলে দেশে আসো। তো আজকে শেখ হাসিনা নিশ্চয়ই দেখছেন যে তারেক রহমান দেশে আসছেন, কিন্তু শেখ হাসিনা নাই। ইতিহাসে এই জিনিসগুলো খুবই সিগনিফিক্যান্ট, এই টার্মগুলো। যাই হোক, আমি যেটা মনে করি যে জনগণের আসলে, সাধারণ জনগণ আসলে কি চেয়েছে, সাধারণ জনগণ একটা আশ্বাসবাণী চেয়েছে যে এই যে তারেক রহমান 17 বছর, তার যে একটা কঠিন সময় দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে বা তাকে যেতে বাধ্য করা হয়েছে, অসুস্থ অবস্থায় মৃত্যু পথযাত্রী ছিলেন উনি, ফিরে এসেছেন অত্যন্ত রাজসিকভাবে একেবারে একটা মুক্ত স্বাধীন দেশে। সে অবস্থায় মানুষ ওনার কাছ থেকে শুনতে চেয়েছিল যে উনি আসলে কি বলেন, উনি 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 কি নতুন কিছু বলেন না পুরনো কথাই বলেন। সেক্ষেত্রে উনি যখন বলেন যে আমার একটা পরিকল্পনা আছে এই দেশ এবং দেশের মানুষের জন্য, তখন নিঃসন্দেহে এটা একটা মানুষ আশ্বস্ত হয়। দ্বিতীয় হচ্ছে, উনি এক ধরনের অ্যাকোমোডেশনের কথা বলেছেন, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে চলার কথা বলেছেন। সমস্ত যেই বার্নিং ইস্যুগুলো আছে সেগুলোকে উনি অ্যাড্রেস করেছেন। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে দেখেন, তারেক রহমান 17 বছর দেশে ছিলেন না, কিন্তু দেশের বাইরে থেকে উনি দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। এবং শেখ হাসিনার আন্দোলনের কোনো জায়গাতেই বিএনপি কিন্তু বহুবার হতাশ হয়ে গিয়েছিল, নানানভাবে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। কখনো কখনো মনে হয়েছিল এই শেষ, কিন্তু এরপরও সেখান থেকে আবার আন্দোলন করে বিএনপি কিন্তু প্রাসঙ্গিক ছিল। এবং বিএনপি মানে এই 17 বছর বিএনপি কিন্তু একমাত্র বিরোধী দল বা ক্ষমতা আসার মতো দল আকারে নিজেকে মানে প্রাসঙ্গিক রাখতে পেরেছে। এটা তারেক রহমানের নেতৃত্বের বড়, মানে আমি মনে করি মানে উল্লেখ করার মতো জিনিস। একটা হতাশার দিক আছে সেটা দুটো জিনিস আমি বলতে চাই, কারণ ওনারা তো প্রশংসা করবেন, আমি একটু সেখানে যুক্ত করতে চাই এইভাবে যে এত শক্তি বিএনপির, এত সমর্থন বিএনপির, এত নির্যাতনের ফলে তার প্রতি মানুষের এত সমবেদনা, এত মানে মানুষের ভালোবাসা, তারপরেও বিএনপি একটা জায়গায় ব্যর্থ হয়েছে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে আন্দোলনে বা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর জন্য জনসম্পৃক্ততা যেটা দরকার ছিল, যে গণ অভ্যুত্থান সৃষ্টি করা দরকার ছিল, বিএনপি সেই গণ অভ্যুত্থানটা সৃষ্টি করতে পারে নাই। বিএনপি গণ অভ্যুত্থানের সহযোগী শক্তি হিসেবে
হয়তো প্রধান সহযোগী শক্তি হিসেবে পেছন থেকে ভূমিকা রেখেছে, কিন্তু নেতৃত্বটা বিএনপির হাত দিয়ে হয় নাই। এটা হচ্ছে আমি যদি ব্যর্থতার জায়গাটা দেখি। আরেকটা যেটা দেখি যে তারেক রহমানকে আমরা আরও আগে প্রত্যাশা করেছিলাম যে উনি হয়তো আরও আগে যদি চলে আসতেন তাহলে আমাদের দেশের যে এই যে একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছে সেটা হয়তো আরও আগে আমরা সলভ করতে পারতাম, বা আমাদের সবাই যেটা বলে যে অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক শূন্যতা আছে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা আছে, সেই জায়গাটায় আমরা কিছুটা ফিল করেছি ওনার প্রেজেন্সটা। আর যেহেতু সিদ্ধান্ত গ্রহণের সাথে মানে ব্রিটেনের সময়ের একটা পার্থক্য আছে, ফলে দলও কিন্তু সেভাবে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে নাই, বিশেষ করে আপনার গণ অভ্যুত্থানের পরে। জি, কিন্তু তারেক রহমান আসবেন সেটি তো প্রায় অনেকটাই আর নিশ্চিত ছিল। সবচাইতে বড় আজকে আনন্দের বিষয় যেটা মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এই যে যারা এতদিন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন যে তারেক রহমান আসবেন না, নির্বাচন হবে না, যদিও এখানে আমি মনে করি এই খটকার পেছনে ওনার একটা স্ট্যাটাস, একটা অনুষঙ্গ ভূমিকা পালন করেছে, যে উনি যেটা বলেছেন যে আমি পরিপূর্ণভাবে স্বাধীন না, বা আমি একক সিদ্ধান্তের উপর চলতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ উনি যে এসেছেন, যারা এতদিন এই ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন, আজকে তাদের চেহারাটা আমার খুব দেখার ইচ্ছে ছিল। আপনি যদি এরকম এক দুজনকে ডাকতেন না, আমার খুব ভালো লাগতো, যে তাদেরকে জিজ্ঞেস করতে পারতাম যে ভাই আপনাদের ওই ষড়যন্ত্র তত্ত্বের খবর কি। তো সব মিলিয়ে আমি যেটা বলবো, তারেক রহমান এসেছেন, বিএনপি খুবই উজ্জীবিত হয়েছে, সাথে সাথে দেশের মানুষও যদি উনি যে প্ল্যানের কথা বলেছেন, যেমন আমি প্রায় সময় রাজনীতিতে এক ধরনের সুবাতাস বইবে সেই প্রত্যাশা তো আপনারা করছেন, অন্য রাজনৈতিক চাই যে দলগুলো সেই প্রত্যাশা বিভেদটা কমে আসুক, এটা চাই। এবং আমি যেটা মনে করি যে বিএনপির লোকদেরকে আমি প্রায় বলি যে আচ্ছা বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, একজন সাধারণ মানুষ কি বলে। এই জায়গাটাতে আমরা আসবো। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেটি যেমন একটি প্রশ্ন, তেমনি তারেক রহমান যখন দেশে আসবেন, অর্থাৎ এত দীর্ঘ সময় পর তিনি যখন দেশে এসছেন, তাকে সামনাসামনি দেখার পরে আসলে কি হতে পারে সেই চিত্র অনেকটা আসলে আমরা দেখেছি। সেই ভালোবাসা, সেই আবেগের জায়গা আজকে নেতাকর্মীরা দেখিয়েছেন। কিন্তু অনেকে আবার এটিও বলার চেষ্টা করছেন তারেক রহমান এতদিন আসলে যেহেতু দূরে ছিলেন, তিনি হয়তো ডিজিটালি কানেক্টেড থেকেছেন, এখন তিনি সরাসরি ইন্টারাকশন করার সুযোগ পাবেন, এতে অনেক সুবিধা আছে, কাছ থেকে তিনি বেশ ভালো কিছু করার সুযোগ পাবেন। তেমনি অনেকে আবার এটিও বলার চেষ্টা করছেন যেহেতু এখন তিনি রিচেবল হবেন, সেহেতু কোথাও কোথাও খানিকটা জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেই এখন চাইলেই তাকে রিচ করতে পারবে, সে কারণে চ্যালেঞ্জটাও বাড়বে, তাই কি? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটা দিনে আপনি আমাকে এই শোতে ডেকেছেন যেটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন, শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের বন্যা আজকে বয়ে গেছে। আজকে খ্রিস্টানদের বড়দিন, আসছি তারপরে আবার আজকে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন। তাদেরকেও আমি আমার নিজের পক্ষে এবং আমার দুইজন মানে আলোচক আছেন তাদের পক্ষ থেকে, আমাকে আপনার পক্ষ থেকেও তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যে কথা বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, তো বিএনপি অতীতেও ক্ষমতায় ছিল, জনগণের রায় পেলে আগামী দিনেও বিএনপি ক্ষমতায় যাবে। অতীতে যে বিএনপি ক্ষমতায় ছিল অনেক সীমাবদ্ধতার মধ্যেও অনেক ধরেন যেগুলো কাজ বিএনপির হয়তো পরিপূর্ণভাবে করবার কথা ছিল সেগুলো হয়তো 80% 70% করতে পেরেছে, বাকিটা পারেনি। তার মধ্যেও বিএনপি কিন্তু দেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই তলাবিহীন ঝুরিখ্যাত বাংলাদেশকে তিনি মাত্র 2 বছরের মধ্যে তিনি বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশের রূপান্তর করতে পেরেছিলেন। 74 সালে যে দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর মাত্র 2 বছরের মধ্যে সেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন। এবং 72 থেকে 75 পর্যন্ত যে বিশৃঙ্খলা, যে হত্যা, কু এবং রক্তপাতের রাজনীতি শুরু হয়েছিল, সেখান থেকে তিনি বাংলাদেশকে একটা শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। তো বেগম খালেদা জিয়া সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পায়ে হেঁটে সারা বাংলাদেশকে সংগঠিত করেছেন। 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়ে এরশাদের পতন ঘটিয়ে সেই স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে গণতন্ত্রের পতাকা তিনি উড্ডীন করেছিলেন। সেই সময় আপনার বাংলাদেশ অর্থনীতি শেষ হয়ে গিয়েছিল, সেই অর্থনীতিকে তিনি গড়ে তুলে বিশ্বের বুকে সেই অর্থনীতিকে আপনার ইমার্জিং টাইগার হিসাবে বাংলাদেশকে পরিচিত করেছিলেন। তো তাদেরই তো সন্তান তারেক রহমান, তাদেরই তো দল বিএনপি। তো বিএনপি তো অতীতে দেখিয়েছে বিএনপি কী করতে পারে। তো আগামী দিনেও বিএনপির যে পরিকল্পনা, আজকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন উই হ্যাভ এ ড্রিম, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি।
তো আমাদের তো প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো তো ইতিমধ্যেই তিনি আস্তে আস্তে কিন্তু জনসম্মুখে আনছেন। সেই প্ল্যান তো উনি একা করছেন না, গত প্রায় 1.5 বছর যাবত বা আরও আগের থেকে তিনি দেশি বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তিনি সেটা মানে জনগণের চাহিদা সেটা তুলে নিয়ে আসছেন। এবং সম্প্রতিকালে তিনি যে জরিপ করিয়েছেন, এটা আমরাও জানি না কাদের দিয়ে সেই জরিপ করানো হয়েছে, এবং উনিও জানেন না যে কারা করছেন, কিন্তু জরিপটা উনি করিয়েছেন। সেখানে জনগণের কি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিষয়টা কিন্তু সামনে তিনি তুলে নিয়ে এসছেন। এবং সেখানে আপনার জনগণের তৃণমূলের জনগোষ্ঠীর যে আর্থসামাজিক উন্নয়ন এবং আগামী 5 থেকে 7 বছরের মধ্যে তাদেরকে একটা স্বাবলম্বী করার যে পরিকল্পনা, সেই জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আপনার বেকার সমস্যার সমাধান, আপনার 1.5 বছরের মধ্যে আপনার 1 কোটি নতুন কর্মসংস্থান, আপনার মানে কৃষি বিমা, মৎস্য বিমা, আপনার মানে শস্য বিমা, তারপরে আপনার ধরেন সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা, গরিব মানুষের জন্য 50 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান। এই যে তার যে কর্মসূচি ওয়ান ট্যাব ওয়ান টিচার, এবং ক্লাস 4 থেকে এই যে চতুর্থ যে ভাষা শেখানোর মাধ্যমে বহির্বিশ্বে আমাদের জনশক্তি রপ্তানির যে অনেকগুলো প্ল্যান তিনি বলেছেন, আমি কিন্তু বলছেন সলিমান স্যার সেখানেই তো প্রশ্নটা, তিনি এতদিন হয়তো ডিজিটালি কানেক্টেড থেকেছেন এবং পুরো দলকে আসলে তিনি নিয়ন্ত্রণ করেছেন। এখন যখন তিনি সরাসরি ইন্টারাকশন করবার সুযোগ পাবেন, সেটি নিয়েও আসলে অনেকে বলছেন এটিও এক ধরনের জটিলতা সৃষ্টি কোনো হতে পারে। জটিলতা নয়, বরঞ্চ ওইটা আরো সহজ হবে। উনি ডিজিটালি এমনইভাবে শুধু বিএনপি নেতাকর্মীদের সাথে নয়, সাধারণ মানুষের সাথে ওনার কানেকশন ছিল। আমরা যখন মাঝে মধ্যে আমাদেরকে ফোন করতেন বা আমরা করতাম, জিজ্ঞেস করতাম আপনি কোথায়, আমি বাজারে আছি। কোন বাজারে? আপনার বাজারে, বাড়ির বাজারে? হ্যাঁ। দেন না, কার সাথে কথা বলছেন? আমাদের ফোনটা নিয়ে কিন্তু একজন কৃষকের সাথে উনি কথা বলতেন, কিংবা যারা নির্যাতিত পরিবার, সেই পরিবারগুলির সাথে উনি কানেক্ট থাকতেন। তো অনেক ফ্যামিলি বা অনেক সাধারণ মানুষ সরাসরি ওনার সাথে কথা বলতেন। তো তাদের সাথে তাদের চাহিদাগুলো তার ইতিমধ্যে জানা হয়ে গেছে। আর এই চ্যালেঞ্জ আমি মনে করি না, বরঞ্চ আমি মনে করি আরও সহজ হবে। সেই জায়গাটিতে হয়তো সহজ হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি আছে, সেখানে প্রশাসন নিয়ে আসলে সবাই অনেক সমালোচনা করছেন যে প্রশাসনে যারা কাজ করছেন তাদেরকে আসলে তাদের এক ধরনের ষড়যন্ত্র আছে কিনা, কিংবা সেই ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেই দায়িত্বটা পালন করা তারেক রহমানের জন্য এই মুহূর্তে, অন্তত এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কতখানি কঠিন হতে যাচ্ছে। এই আলোচনায় আসবো। একটি বিরতির সময় হয়েছে। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই মুহূর্তে আসলে যখন তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছেন, প্রশাসন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। প্রশাসনে বিগত ফ্যাসিস্ট আমলের যারা আছেন তারা নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, সেই তথ্য আসলে আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। তাদের ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেই দায়িত্বটা পালন করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে তারেক রহমানের সামনে। আপনিও কি তাই মনে করেন? না, চ্যালেঞ্জ তো নানামুখী আছে। প্রথম কথা হচ্ছে ওনার একটা সিকিউরিটি থ্রেট ছিল, যেটা নিয়ে আমরা সবাই ওয়ারিড ছিল। তো আজকে কিন্তু আমাদের রাষ্ট্রের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ছিল। আজকে যেভাবে ওনাকে কিন্তু লম্বা সময় খুব স্লোলি গাড়ি চলেছে, উনি দাঁড়িয়েছিলেন পুরোক্ষণ, আমি যতটুকু টিভিতে দেখলাম। তারপরে ধরেন প্রায় 15 মিনিটের পথ ওনাকে 4 ঘন্টায় পাড়ি দিতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিকিউরিটি খুবই মানে ভালো ছিল, এবং এটা সবাই স্বীকার করেছেন যে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই কড়া ছিল। তো আমি যেটা মনে করি ওনার যে থ্রেটটা, যেমন আমি একটু প্রসঙ্গক্রমে বলি, আন্দোলনের সময় আমি বিএনপি নেতাদের সাথে যখন দেখা হতো আমি প্রায় সময় বলতাম যেটা আপনাকে বলতে চেয়েছিলাম, যে বিএনপি ক্ষমতা আসলে কি হবে। তো আমি একবার এরকম দাঁড়িয়ে রাস্তা জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি বলেন তো বিএনপি ক্ষমতা আসলে কি হবে। সবাই বলতো যে বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমান দেশে ফিরে আসবে, খালেদা জিয়া মুক্তি পাবে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হবে, আমরা আজকে পালিয়ে থাকতে হচ্ছে, আমাদেরকে আত্মগোপনে থাকতে হচ্ছে, সেখান থেকে আমরা মুক্তি পাবো। তো আমি তখন বলতাম যে এগুলো তো সব হচ্ছে আপনার হবে, কিন্তু দেশের কি হবে, মানে এই প্রজেকশনটা বিএনপি ধারণাটা দিতে পেরেছে কিনা। যেমন ধরেন বিএনপিকে এই ধারণা দিতে পেরেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। বিএনপিকে এই ধারণা দিতে পেরেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রশাসনের দলীয়করণ হবে না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে মানুষ টেন্ডারটা শান্তিপূর্ণভাবে দিতে পারবে, একজন কন্ট্রাক্টর তার কাজটা ভালো করে করতে পারবে। এই আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে আর কি, যে মানুষ ন্যায়সঙ্গতভাবে তার দায়িত্বটা পালন করতে পারবে কিনা, এটা পারবে কিনা। তো এখন দেখেন বিএনপি কিন্তু ক্ষমতা আসার আগেই তারেক রহমান দেশে চলে আসছেন, খালেদা জিয়া মুক্তি পেয়ে গেছেন, বিএনপির সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। বিএনপির অ্যাজ এ হোল আমরা কিন্তু আর কোনো ব্যারিয়ার দেখছি না।
এখন এই জন্য বিএনপির কাছে দায়টা অনেক বেশি, মানে দায়িত্বটা অনেক বেশি, যে বিএনপি ক্ষমতা আসলে এর চাইতে, যে এটা তো ধরেন জিয়াউর রহমান সাহেব একটা অথরিটি পেয়েছিলেন, যেহেতু উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি একটা বিপ্লবাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে ভঙ্গুর একটা রাষ্ট্রকে, ঠিক একই রকম প্রেক্ষাপট কিন্তু এখনো একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, যারা ক্ষমতায় আসবে তাদের হাতে আসবে। আমরা যদি কাল্পনিকভাবে ধরেও নিই যে তারেক রহমানের উপর এই দায়িত্ব যদি আসে, তাহলে ওনার উনি যে বললেন আমাদের একটা প্ল্যান আছে, আমরা এই জায়গাগুলো কিন্তু মানুষ খুব দ্রুত ওনার কাছে চাইবেন, অর্থাৎ প্রত্যাশার একটা বিরাট চাপ ওনার উপরে থাকবে। নিশ্চয়ই স্যার, ইমরান সালেহ প্রিন্স এই যে প্রত্যাশার চাপের কথা বলছেন, কিংবা যেই নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন মুজিবুর রহমান মঞ্জু, এই নিরাপত্তা ব্যবস্থার যে আলোচনা সমালোচনা চলছে সেটি আমরা সবাই জানি। নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আসলে এই নিরাপত্তা বাহিনী যে অবস্থা, সবকিছুকে নিয়ন্ত্রণে রেখে নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনটা শেষ করা, সেটিকেও একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্যই এটা একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ আমাদের ধরেন এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তো আমরা ডেমোক্রেসি চেয়েছিলাম, সেখানে আমরা মবক্রেসি আমরা দেখতে পাচ্ছি। সেখানে আপনার একটা উগ্রবাদের উত্থান দেখতে পাচ্ছি, যে উগ্রবাদের উত্থানটা আমাদের সমস্ত মবক্রেসি এবং উগ্রবাদের উত্থানটা আমাদের ভূত ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। এবং আপনার ধরেন এই যে আপনার এই যে বিপ্লবী হাদি হত্যাকাণ্ডের পর আপনার সেখানে হঠাৎ করে আপনার যে কোনো কথা নাই বার্তা নাই, দুইটা মানে লিডিং মিডিয়া হাউসকে আক্রান্ত করা, জ্বালিয়ে দেওয়া, একটি রিনাউন্ড একটা কালচারাল মানে প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, দুজন মানে পার্শ্ববর্তী দেশের দুজন উপকূটনীতিক তাদের বাড়িতে আক্রমণ চালানো, এবং বিভিন্ন একজন পত্রিকার সম্পাদক যিনি 15-16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কণ্ঠকে উচ্চকিত রেখেছিলেন, তাকে নাজেহাল করা। তো এই যে ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশকে একটা মাথা নিচু করতে হয়েছে সারা বিশ্বের কাছে। বাংলাদেশ যে একটা উদারনৈতিক রাজনৈতিক দেশ এবং উদারনৈতিক যে একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে রয়েছে, এটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। তো এইখান থেকে বাংলাদেশকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, যেটা আমাদের নেতা তারেক রহমান আজকে তার বক্তব্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন, আমরা আর বিশৃঙ্খলা চাই না, আমরা উচ্ছৃঙ্খলা চাই না, আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশের স্বপ্ন দেখেন একজন মা, সেই স্বপ্ন আমরাও দেখছি। এবং সেই জন্য তিনি এই দেশকে একটা শৃঙ্খলার দিকে নিয়ে আসতে চান, যেটা তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 75 পরবর্তী ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়গুলিতে তিনি কঠোর হাতে সেটা দমন করতে পেরেছিলেন এবং দেশকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পেরেছিলেন। রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে কি ভাবছে, সেটিও আসলে তারেক রহমানের একটা বড় ভাবনার জায়গা। একটু যুক্ত করে, জামায়াতের আমির বলেছেন তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে তারা নজর রাখছেন। ভালো, নজর রাখা ভালো, নজর রাখবেন অবশ্যই। আমরা তারা আমাদের কর্মসূচির দিকে নজর রাখবেন, আমরাও তাদের কর্মসূচির দিকে নজর রাখছি, তাদের গুপ্ত কর্মসূচির দিকেও নজর রাখছি, তাদের আবার প্রকাশ্য কর্মসূচির দিকেও আমরা নজর রাখছি। সবাই সব দিকে নজর রাখা ভালো। তবে হ্যাঁ, আমরা বাংলাদেশের যে নতুন রাজনৈতিক যে একটা সংস্কৃতি গড়ে তুলতে চাই, সেখানে এগুলোকে পরিহার করে আমরা সকলের সাথে একটা আলোচনার মাধ্যমে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেমন ধরেন তারেক রহমান বলেছে আমরা সকলে মিলে দেশটাকে করতে চাই এবং সবার আগে বাংলাদেশ। তো এই যে তার যে স্লোগান, এই জন্য তিনি এর মধ্যে কিন্তু কাজ শুরু করেছেন। তিনি এখনও, মঞ্জু ভাই ভালো বলতে পারবেন, তো তিনি এখনও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, দেশ নিয়ে কথা বলেন, ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আসলে তিনি সরকার গঠনের কথা সরকার বলছেন, না, সেটা না, শুধু আমাদের মধ্যে যেন একটা ওটা তো কমিটমেন্ট আছেই, আমাদের মধ্যে যেন একটা সহ অবস্থানের সংস্কৃতি গড়ে ওঠে, বোঝাপড়ার যেন একটা ব্যাপার থাকে আমাদের রাজনীতিতে কিংবা নির্বাচনকে ঘিরে যে বোঝাপড়ার কথা ইমরান সালেহ প্রিন্স বলছেন, ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি বিএনপিতে বিদ্রোহী প্রার্থীও বাড়ছে। আসন ভাগাভাগি নিয়ে কিংবা আসলে কাদের সাথে কাকে কোন আসন দেবেন সেটি নিয়েও আলোচনা চলছে। এই সময়টাতে যদি আপনাকে আমি প্রশ্ন করি, এই বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করা তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা, কিংবা আসলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিশ্চিত করতে পারবে কিনা বিএনপি, সেটি আসলে তিনি কি করে জায়গাটি নিশ্চিত করবেন? জোটের সঙ্গে তো মোটামুটি একটা আসন ভাগাভাগিটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর নিজের দলের যে বিদ্রোহী প্রার্থী, আমার ধারণা এটা উনি যেহেতু ফিজিক্যালি এখন আসলেন, সেটা পজিটিভলি বরং কন্ট্রিবিউট করতে পারবেন বা জিনিসগুলোকে আরো বেটার হ্যান্ডেল করতে পারবেন।
সেজন্য আমি ওই খুব বেশি আসলে এই যে বিদ্রোহী প্রার্থী বা অন্যান্য জোটের সঙ্গে যে আলোচনা, আমার ধারণা এটা প্রায় কনক্লুড হয়ে এসছে। আগামীকাল বা পরশুর মধ্যে আপনি দেখবেন যে এখানে কোনো ইস্যু থাকবে না। তারপরে যে বিদ্রোহী প্রার্থী থাকবে না সেটা নয়, কিন্তু একটা জিনিস আমি আশা করবো, আমি বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী হবেন বা চিন্তা করছেন তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলি, বারবারই বিএনপি মানুষকে বলার চেষ্টা করেছে একটা জাতীয় সরকার সবাইকে নিয়ে করব, জোটের সঙ্গীদের রাখবো। সেক্ষেত্রে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের চেয়ে এই যে একটা কালেকটিভ ভিজম এইটাকে গুরুত্ব দিতে, এবং আজকেও যে কথাটা উনি বলার চেষ্টা করছে সেই জায়গাটাতে তাদেরকেও কিন্তু সহায়তা করতে হবে, যে উনি যেন ওই যে সবাইকে নিয়ে কাজ করতে পারেন, যে ওনার যে প্ল্যান সেটা বাস্তবায়ন করতে পারেন। এখনো কিন্তু কিছু ইস্যুতে আছে যেগুলোতে আসলে বিএনপি এখন স্পষ্ট না, বিশেষ করে আমি যদি গণভোটের কথাটা বলি, সেক্ষেত্রে আসলে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য কতখানি সহজ হতে যাবে? না, গণভোটে আমি মনে করি না বিএনপি না ভোটের ক্যাম্পেইনে যাবে, কারণ বিএনপি তো সংস্কার একটা প্রস্তাব তাদের মতো করে দিয়েছিল, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে এটার ভিন্নতা রয়েছে জুলাই সনদের সাথে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে বিএনপি এটার বিপক্ষে ক্যাম্পেইন করবে। আরেকটা জিনিস একটু যোগ করি, এবং এই আলোচনাটা ইম্পর্টেন্ট, যে নির্বাচনের যে আলোচনাটা আপনি নিয়ে এসেছিলেন, যে এই যে রাজনৈতিক দলগুলো যে আশঙ্কার কথাটা বলছি আমরা নির্বাচনে, আমি আমার মনে হয় আমাদের মঞ্জু ভাইও গেছে নির্বাচন কমিশনে, বা আমাদেরকেও যখন ডাকলো, এবারে নির্বাচনে কিন্তু একটা ইনোভেশন আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে থাকা উচিত ছিল নির্বাচন কমিশনের। আমি যদি ভুল না করে থাকি 14, 15, 16 এই তিনটা ক্লোজে ট্রেডিশনাল যে আইন শৃঙ্খলা রক্ষা নির্বাচনের ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলা আছে। আমি দুটো ছোট্ট উদাহরণ দেই আপনাকে। যেমন আফ্রিকার দেশগুলোতে আমরা জানি নির্বাচন নিয়ে অনেক সময় খুব সহিংসতা হয়। ঘানাতে এই গত ইলেকশনে ওরা আকরা অ্যাকর্ড নামে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। আমাদের এখানে হয় আসনগুলোতে আমাদের রিটার্নিং অফিসারের কেন্দ্রিক বা থানা টিওনোদের নিয়েও একটা কমিটি হয় যেখানে সব দলের প্রার্থীরা থাকে, কিন্তু তাদের একটা ইনোভেশন ছিল যে তারা নিজেরাই রাজনৈতিক দলগুলো অধিকতর ভূমিকা রাখবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, যেন ভোট ঠিকভাবে হয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনে আনতে হবে। আপনি আরেকটা কথা বলছিলেন যে প্রশাসন নিয়ে বারবার কয়েকটা কথা বলেন, আরেকটা উদাহরণ আপনাকে দিই। ইউক্রেনে যখন 11 সালে এই আমি নামটা ভুলে গেলাম, স্বৈরশাসক ইউনুকোভিচ বোধহয় নামটা উৎখাত হওয়ার পরে দুটো কাজ তারা খুব সুন্দরভাবে করেছিল, যে কারণে ট্রান্সফরমেশনটা ভালো হয়েছিল 14তে এসে। একটা হচ্ছে ওদের যে ওই সময় পুলিশ, যারা আমাদের পুলিশের মতো নিদারুণভাবে ব্যবহার হয়েছিল ফ্যাসিস্টদের দ্বারা, ওদের পুলিশের নাম ছিল বারকুট। তো পরে ওরা এই যে ট্রানজিশন টাইমে পুরো পুলিশকে রিপ্লেস করেছিল বিপ্লবে যেসব তরুণ অংশগ্রহণ করেছিল বা আন্দোলনে, তাদের মাধ্যমে, অথবা যারা উইলফুলি আসতে চাচ্ছিল, এবং দ্রুত করার জন্য তারা বাইরের থেকে এক্সপার্ট এনে পুলিশের ট্রেনিং করেছিল। একই সাথে তারা একটা ল করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লিনজিং ল, মানে বোঝাই যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার ল, এবং আমলাতন্ত্রে যারা জড়িত ছিল এই স্বৈরতন্ত্রের সাথে তাদেরকে সরিয়ে ফেলেছিল, এবং মিনিমাম শাস্তি ছিল 10 বছরের জন্য চাকুরির বাইরে পাঠানো। যেটা আমি আর্গুমেন্টটা করতে চাচ্ছি, যে একটা আমরা অস্থির সময়ের কথা বলছি, অস্থিতিশীলতার কথা বলছি, অনিশ্চয়তার কথা বলছি, কিন্তু বাইরে কিন্তু এক্সাম্পল গুলো আছে যে কিভাবে এই জিনিস সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে হয়। এই সিচুয়েশনে কি হবে? আরেকটি কথা যদি দিকে আমি তাকাই, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের দিকেই যদি আমি তাকাই, বাংলাদেশের ইতিহাস বলে রাজনীতির সবচেয়ে কঠিন ধাপটা আসলে ক্ষমতা পাওয়ার পর শুরু হয়, এবং একজন নেতা সেই সময়টাতেই হয়তো রাষ্ট্রনায়ক হওয়ার পথে হাঁটা শুরু করেন। সেই পথে তারেক রহমান হাঁটবেন কিনা, সেই চ্যালেঞ্জটা অথবা সবচেয়ে কঠিন ধাপটা আসলে তিনি কতখানি পার করতে পারবেন, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো। জি25 বাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 বাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার সাথে যদি আমি বাংলাদেশের ইতিহাসের দিকে একটু তাকাই, সেখানে দেখা গেছে রাজনীতির সবচেয়ে কঠিন ধাপটা আসলে ক্ষমতা পার হওয়ার পরে আসলে শুরু হয়। অর্থাৎ তারেক রহমানের সামনে আসলে তিনি যদি নির্বাচিত হন, তার সবচেয়ে কঠিন ধাপটা রাজনৈতিক জীবনে, সেটি আসলে ক্ষমতায় পাওয়ার পরে শুরু হবে। সেই ধাপে একজন নেতা রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, সেই পথেও তিনি হাঁটছেন কিনা? ফেরা নিয়ে আমরা অনেক কথা বলেছি, বাট এটা ঠিক যে একটু মঞ্জু ভাই টাচ করলেন যে আমাদের প্রত্যাশার পাওয়ারটা অনেক বেশি তিনটি ক্ষেত্রে। একটা হচ্ছে যে সামাজিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনীতি, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ওনার সামনে দেখা দেবে। তবে আশার বিষয়টা যেটা আমি দেখি, যে প্ল্যানটির কথা উনি বলেছেন, আপনি যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন যে গত 15 মাসে বিপ্লব পরবর্তী সময়ে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ, বিভিন্ন অস্থিতিশীলতা, বা আমি বললাম যে তৌহিদি জনতা, নানান রকম মব কালচার, এগুলোর মধ্যে যতটা তারা ছিল বা বট আইডি নিয়েছিল, তারেক রহমানের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, উনি কিন্তু তার প্ল্যানগুলো আস্তে আস্তে আনমাস্ক করেছেন, যেটা প্রিন্স ভাই বললেন, ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, জব, এই বিষয়গুলো। তার মানে এক ধরনের প্রস্তুতি ওনার মধ্যে আছে। এবং আজকে যে আবেদনটি উনি জানিয়েছেন,
সেটি হচ্ছে যে এই প্ল্যান বাস্তবায়নের জন্য সময়কে লাগবে, কিন্তু একটা চ্যালেঞ্জ আমি আলাদা করে দেখি, সেটি হচ্ছে যে বিএনপির নেতাকর্মীদেরকে ওনার প্রথম লাগবে। আজকে তারেক রহমানের ফেরা কিন্তু তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে যেমন উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে, তাদের নেতাকে তারা কাছে পেয়েছে ফিজিক্যালি, কিন্তু তাদেরও কিন্তু দায়িত্ব বেড়ে গেছে। কেমন জিনিসটা যে যদি যে প্রক্রিয়া রাজনীতি আগে চলেছে, বুঝতে হবে মানুষের রাজনীতির প্রতি আগ্রহটা বা রাজনীতিবিদদের কাছে মানুষের চাওয়াটা জুলাই আন্দোলনের পরে পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তিত রাজনীতির ধারার সাথে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এবং স্পেসিফিক কিছু ব্যক্তি এটার সাথে তাল মেলাতে পারেনি, বা তাদের আচরণগত যে উন্নতি আমরা আশা করেছিলাম সেটি আমরা দেখিনি। এখন কিন্তু এটা তাদের জন্য চ্যালেঞ্জ, এবং তাদেরকে দায়িত্বশীলতার এই যে পরিচয় আপনি দিতে কিছু হবে। কিছু ব্যক্তির কথা বলছেন এবং তাদের জন্য যে চ্যালেঞ্জের কথা বলছেন, মুজিবুর রহমান মঞ্জু, যখন কেউ আসলে ক্ষমতায় আসেন তখন সর্বোচ্চ নেতা তো আসলে শুধু একা থাকেন না, তার আশেপাশে একটা বড় দেয়াল থাকে রাজনৈতিক নেতাদের, এবং সেই দেয়ালের জায়গাটিতে এক ধরনের অদৃশ্য দেয়ালও তৈরি হয়, এবং সেখানে দেখা যায় যে অনেক নেতারা স্বার্থপরের মতো বেশ কিছু কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেন, কিংবা আসলে যিনি সর্বোচ্চ পর্যায়ে যেই নেতা থাকেন তার পর্যন্ত আসলে সেই জনসাধারণের যে দুঃখ কষ্ট কিংবা যে দীর্ঘশ্বাস, অসন্তোষ, ক্ষোভ, আশা প্রত্যাশা সেগুলো পৌঁছাতে দেন না। এই জায়গাটি কিভাবে আসলে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করবেন কি করে তারেক রহমান? এই চ্যালেঞ্জটা আছে। এমনি তারেক রহমান সাহেবকে অনেকে এটাও বলেন যে ওনার সারাউন্ডিং যেটা আছে এটা যদি আরও একটু বেশি রেসপন্সিবল হতো, আরও একটু বেশি গণমুখী হতো, তাহলে হয়তো উনি অনেক বেশি সাপোর্ট পেতেন। এই ধরনের একটা সমালোচনা আছে আমাদের সোসাইটিতে। আমি আপনাকে দুইটা বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করি। একটা হচ্ছে, আমি বিএনপিকে খুব সৌভাগ্যবান একটা দল মনে করি। আপনি দেখবেন ৭৫-এর এই যে ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত যে ঘটনা চক্র, সেখানে কিন্তু বিপ্লব, প্রতি বিপ্লব, পাল্টা বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। এবং জিয়াউর রহমান এসে উনি কিন্তু এই যে গ্যাপটা ছিল, পলিটিক্যাল গ্যাপটা, এবং শেখ মুজিবের দুঃশাসনের পরিপ্রেক্ষিতে যে জায়গাটা ছিল সেটাকে উনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন। ঠিক একইভাবে আপনি দেখবেন যে এখন যদি আমরা দেখি, হ্যাঁ, এখন আমাদের এই সমাজটা দুইটা ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে একটা কট্টরপন্থী ভাব আছে, আরেকটা আবার আলট্রা সেকুলার ভাব আছে, যারা একেবারেই মানে ধর্ম নিয়ে খুবই অ্যালার্জি বোধ করেন, তাদের আছে। আমাদের এখানে যখন দেখবেন আপনি খুব কট্টরপন্থীদের উত্থান ঘটে, তখন ওই সেকুলার অংশটা মনে করে যে এই কট্টরপন্থী থেকে ঠেকাতে হলে বিএনপির আশ্রয় নিতে হবে, বিএনপিকে শেল্টার করতে হবে। আবার অন্যভাবে যখন মানে ওই সকল আপনার আলট্রা সেকুলারদের খুব বেশি দৌরাত্ম্য বাড়ে, তখন আবার ধর্মপন্থীরা এসে বিএনপির কাছে আশ্রয় নেয়, মনে করে যে বিএনপি হচ্ছে আমাদের শেল্টার। কারণ বিএনপি এমন একটা মধ্যপন্থী অবস্থানে আছে, সে একই সাথে ধর্মপন্থীদেরকে বা মানে ওদেরকেও তারা ধারণ করে, একই সাথে আবার একদম আধুনিক বা সেকুলার অংশটাকে বিএনপি ধারণ করে। ফলে বিএনপি এই আলট্রা বেনিফিটটা পায়। আপনি দেখবেন এই যে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে নিয়ে একটা পোলারাইজেশন হয়েছে, এবং যার প্রেক্ষিতে যে ধ্বংসযজ্ঞ কিছু হয়েছে বিভিন্ন পত্রিকা অফিসে, এই বেনিফিটটা কিন্তু পুরাই বিএনপির ক্যাশ হয়েছে। কেন হয়েছে আপনি দেখবেন, তখন সবাই মিলে, যেমন যেই পত্রিকারা সারা জীবন বিএনপির বিরোধিতা করেছে বা বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করেছে, তারা কিন্তু সাথে সাথে বিএনপিকে ধারণ করেছে। তো এখন অনেকে মনে করেন যে এই জিনিসটা আমাদের সমাজে বিএনপির জন্য বেনিফিটেড হয়, কিন্তু বিএনপির জন্য ক্ষতি কোনটা হয়? বিএনপির জন্য ক্ষতিটা হয়, ক্ষতি শুধু বিএনপির জন্য না। আপনি ভালোই কথাটা ধরেছেন। দেখেন শেখ মুজিবুর রহমান কি অবিসংবাদিত নেতা, কিন্তু ক্ষমতায় আসার পরে ২-৩ বছরের মধ্যে উনি আনপপুলার হয়ে গেছেন। শুধু জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি ক্ষমতায় থেকে জনপ্রিয় হয়েছেন। আজাদ দেন খালেদা জিয়াও কিন্তু ক্ষমতায় থেকে অজনপ্রিয় হয়েছেন। ওনার ক্ষমতার পতন ঘটে আবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, আবার আওয়ামী লীগের ক্ষমতার পতনের পর আবার জিয়াউর রহমান মানে খালেদা জিয়া ক্ষমতায় এসেছেন। শুধু ক্ষমতায় আসাটা নয়, ক্ষমতাকে ধরে রাখার যে ক্যারিজমা, আমি সেটাই বলছিলাম যে তারেক রহমান যদি এই জিনিসটা অ্যাসিওর করতে পারেন যে আমার ক্ষমতার সময় বিরোধী দলকে যথাযথ মূল্যায়ন করা হবে, তারপরে তাহলে হয়তো তিনি সেই রাষ্ট্রনায়কের পথে হাঁটার যে কথা বলছেন শুরু করতে পারেন। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ঠিক 17 বছর আগের যে তারেক রহমান দেশ ছেড়ে গিয়েছিলেন, 2025 সালে আজকে যে তারেক রহমান দেশের মাটিতে পা স্পর্শ করেছেন, বিস্তর ফারাক, এবং তার যে পরিশীলিত রাজনীতি সেটি এখন অনেক বেশি আলোচিত হচ্ছে। সেই তারেক রহমানকে আসলে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারবো? তারেক রহমান আগের থেকে পরিশীলিত রাজনীতি করেন বলেই কিন্তু তিনি এগুলোকে ধারণ করতেন। আপনি দেখেন বিএনপি যখন এর আগে 2001 সালে ক্ষমতায় ছিল, তখন তিনি রাজনীতির তো পরিবর্তন আনতে তিনি তার
আমাদের যে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন, তার বাড়িতে গিয়েছেন, মিষ্টি নিয়ে গেছেন, পহেলা বৈশাখে উপহার পাঠিয়েছেন, কিন্তু সেই উপহার কিন্তু শেখ হাসিনা রাখেন নাই, ফেরত পাঠিয়েছেন। চিঠি জয় যখন আসলেন ক্রিস্টিনাকে বিয়ে করে বাংলাদেশে, সেই সময় আপনারা জানেন সেই সময় তারেক রহমান চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠি রাখে তো নাই, যারা চিঠিটা নিয়ে গিয়েছিল জয়কে অভিনন্দন জানিয়ে, তো তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল। তো তারেক রহমান তো পরিচালিত রাজনীতি অনেক আগের থেকে করছিলেন, তাকে তখন কিছু মানে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল তার বিরুদ্ধে, একেবারে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন, এবং তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছিল যে তিনি বোধহয় বাংলাদেশের সমস্ত অপকর্মের মূল হোতা, কিন্তু তা কিন্তু নয়, বরঞ্চ তাকে টার্গেট করে করা হয়েছিল, কারণ ভবিষ্যতে বাংলাদেশে সেই সময় আওয়ামী লীগের কিন্তু ভবিষ্যৎ নেতা ছিল না এবং নাই, সেই কারণে তাকে যদি বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে সে যখন নিজেকে গড়ে তুলছিলেন, তিনি সারা বাংলাদেশে ঘুরিয়ে বেরিয়েছেন। আমাদের তৃণমূলের যে ইউনিয়নের, তৃণমূলকে তিনি শক্ত হাতে ধরে রেখেছেন। আমি বলছি একটু একটা লাইন শেষ করতে দেন। তো তৃণমূলের সংগঠনকে সম্মেলনের মাধ্যমে গিয়েছেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে তিনি একটি বার্তা পৌঁছে দিয়েছেন, একটু প্রচেষ্টা এনে দিবে সচ্ছলতা। তিনি যে কোথায় কুমির চাষ হচ্ছে, কোথায় খেজুরের বাগান হচ্ছে, কোথায় অর্কিড চাষ হচ্ছে, সেখানে গিয়ে গিয়ে কৃষকদেরকে তিনি মানে উৎসাহিত করেছেন। উনি তো পরিচালিত রাজনীতি তখন থেকেই করেছেন, এটা নতুন নয়। ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদেরকে রাজকাহন সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।